আচ্ছা, আমরা মোডস অফ রিভোকেশন শেষ করছি। আজকে আমরা পড়ব অ্যাকসেপ্টেন্স। এখন অফার দিল, অ্যাকসেপ্টর অ্যাকসেপ্ট করার আগে সেটা রিভোক করতে পারে। এখন সে এটা রিভোক না করলে যে অফারই, যাকে অফার দেওয়া হয়েছে, সে তো এটা অ্যাকসেপ্ট করবে। এখন সে অ্যাকসেপ্টটা কিভাবে করবে, অ্যাকসেপ্ট করার পদ্ধতি কি, অ্যাকসেপ্ট কয় ধরনের হতে পারে, আমরা এটা আজকে দেখব। তাহলে দেখেন অ্যাকসেপ্টেন্স বলতে কি বোঝায় এটাই আমরা আগে দেখি। Acceptance of a proposal means unconditional agreement to all the terms of that proposal. That means when a proposer proposes something, he or she may add some conditions with this proposal. So when the offeree accept any agreement, he or she has to accept all the terms and conditions of that agreement. Otherwise it will not be an acceptance. যাকে অফার করা হয়েছে তাকে যদি কোনো শর্ত সাপেক্ষে অফার করা হয়, সেই অফার সে অ্যাকসেপ্ট করলে এই শর্তসমূহ অ্যাকসেপ্ট করেই তাকে এই অফার অ্যাকসেপ্ট করতে হবে। শর্ত বাদ দিলে অ্যাকসেপ্টেন্স হবে না। এখানে বলছে দেখেন, অ্যাকসেপ্টেন্স মে বি ওরাল অর রিটেন, বাট ইন সাম কেসেস অ্যান অফারি মে অ্যাকসেপ্ট অ্যান অফার বাই ডুইং সামথিং such as delivering goods in response to an offer to buy. বলছে অ্যাকসেপ্টেন্স ওরাল রিটেন দুইভাবে হতে পারে, কিন্তু কখনো কখনো যে অফারই, যাকে অফার করা হয়েছে, সে ভিন্নভাবেও অ্যাকসেপ্ট করতে পারে। যেমন এখানে বলছে ডেলিভারিং গুডস ইন রেসপন্স টু বাই টু অ্যান অফার টু বাই, যে কোনো কিছু কেনার জন্য তাকে আমন্ত্রণ জানানো হলো, সে বিনিময়ে কিছু পণ্যদ্রব্য তাকে পাঠিয়ে দিল। It is said that an acceptance by silence could be sufficient if it was the offeree who suggested that their silence would be sufficient. এখানে বলছে এই অ্যাকসেপ্টেন্সের ক্ষেত্রে সাইলেন্ট থাকা, চুপ থাকা, এটাও সাফিসিয়েন্ট হতে পারে যদি যাকে অফার করা হয়েছে সে যদি মনে করে যে আমার সাইলেন্সটাই এখানে অ্যাকসেপ্ট হিসেবে গণ্য হবে। এটা যদি সে ফিল করে এবং এটা যদি আসলেই এরকম ব্যাপারটা হয়ে থাকে, সম্পর্কটা এরকম হয় যে এখানে সাইলেন্ট থাকাটা অ্যাকসেপ্টেন্স বলে গণ্য হবে, তাহলে এটাও অ্যাকসেপ্টেন্স বলে গণ্য হতে পারে। এনিওয়ে, এখন দেখেন অ্যাকসেপ্টেন্স এখানে তিন প্রকারের হয়। একটা হলো এক্সপ্রেসড, একটা ইমপ্লাইড, একটা কন্ডিশনাল। তাহলে এক্সপ্রেসড হলো সরাসরি প্রকাশ করবে। দেখেন এটা কিন্তু পরীক্ষায় টাইপ আকারে আসতে পারে, কিন্তু যে অ্যাকসেপ্টেন্সের প্রকারভেদগুলা কি, অ্যাকসেপ্টেন্সের ডেফিনিশন এবং প্রকারভেদ 2 থেকে 3 নাম্বার, এটা ইজিলি একটা কোশ্চেন হতে পারে। তো দেখেন অ্যাকসেপ্টেন্স তিন প্রকারের হয়, একটা হলো এক্সপ্রেসড, একটা ইমপ্লাইড, একটা কন্ডিশনাল। এক্সপ্রেসড কি, নাম শুনেই বুঝতে পারতেছেন, এ ডিরেক্ট এন্ড অ্যাবসোলুট আউটওয়ার্ড ম্যানিফেস্টেশন অফ এন এগ্রিমেন্ট। যে এগ্রিমেন্টের প্রস্তাবে সে ডিরেক্টলি প্রকাশ করলো। উদাহরণ কি, আই অ্যাকসেপ্ট ইউর অফার, আমি তোমার অফার অ্যাকসেপ্ট করলাম, এভাবে ডিরেক্টলি বলে দিলে সেটা হবে এক্সপ্রেসড। ইমপ্লাইড কি বলছে দেখেন, দ্য অ্যাক্ট অফ দি পার্টিজ শো দ্যাট দ্য অফার হ্যাজ বিন অ্যাকসেপ্টেড, such as when both parties to a contract begin to perform the terms of the contract. এটা হলো ওই যে ডেফিনিশনে যেটা বলা হয়েছে সাইলেন্স, সেটা। ইমপ্লাইড অর্থাৎ দুই বা ততোধিক যে পার্টি থাকবে, সেখানে যে একটা পার্টি অন্য পার্টিগুলোকে যে প্রস্তাব করছে, তো যাকে প্রস্তাব করছে এবং যে প্রস্তাব করছে, এই দুইটা গ্রুপের লোকজনই কোনো ধরনের কথাবার্তা ছাড়া এই কন্ট্রাক্টের যে শর্তগুলো আছে সেই শর্তগুলো পালন করা শুরু করছে। উদাহরণ কি, ভালো করে শুনেন। আপনারা ক্লাসের একজন ফ্রেন্ড আরেকজন ফ্রেন্ডকে প্রস্তাব দিল, চল আমরা এই সেমিস্টারে নোট করে পড়ি, তুই এই 3টা সাবজেক্ট, আমি এই 3টা সাবজেক্ট। এখন যাকে প্রস্তাব করা হয়েছে, ধরেন এ বি কে প্রস্তাব করছে, বি এই কথার প্রতি উত্তরে কোনো উত্তর করে নাই, সে 3টা সাবজেক্টের মধ্যে কোনো একটা সাবজেক্টে নোট করে পরের দিন ক্লাসে নিয়ে আসলো, যে দোস্ত আমি এই নোটটা করছি, কেমন মনে হয় তোর কাছে। আর যে প্রস্তাব করছে সেও বললো, আরে আমিও তো আরেকটা নোট করছি এই সাবজেক্টের, দেখ তো তুই দেখ কেমন হয়েছে। তাহলে এই সিচুয়েশনে দুজন যে দুজনের প্রস্তাবে রাজি, এটা কি আর মুখে বলার দরকার আছে? না স্যার। এটা হলো ইমপ্লাইড কন্ট্রাক্ট।
কারো কোনো কনফিউশন থাকলে কিন্তু সাথে সাথে কথা বলবেন। আমি কন্ট্রাক্টের টাইপসের মধ্যেও এক্সপ্রেসড কন্ট্রাক্ট, ইমপ্লয়েড কন্ট্রাক্ট পড়াইছি। অ্যাকসেপ্টেন্সের মধ্যেও সাইলেন্ট থাকাটা অ্যাকসেপ্টেন্স হতে পারে যদি সে মনে করে যে আমার সাইলেন্ট থাকাটাই যথেষ্ট। তাহলে এই ধরনের কোশ্চেন যদি ক্রিয়েটিভ কোশ্চেন আসে 2-4 নম্বরে, এরকম কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসলেও আসতে পারে। এনিওয়ে 3 নাম্বার অ্যাকসেপ্টেন্স হলো কন্ডিশনাল। কি সেটা দেখেন, অ্যাকসেপ্টেন্স ইজ কন্ডিশনাল অন দি হ্যাপেনিং অফ সামথিং সাচ এজ আই অ্যাকসেপ্ট ইউর অফার as long as you trim my tree in the next days. By its terms, a conditional acceptance is a counter offer. দেখেন এগুলা লয়ের বিষয়, এজন্য পরস্পর বিরোধী কিছু জিনিস মনে হইতে পারে। আমরা এর আগে কি পড়ছিলাম, কাউন্টার অফার দিলে অফার বাতিল হয়, তাই পড়ছিলাম না? এই যে দেখেন আমি দেখাচ্ছি এখন, জি স্যার। কাউন্টার অফার দিলে অফার রিভোক হয়। তো এইখানে কন্ডিশনাল অ্যাকসেপ্টেন্সের কথা কি বলছি, যে সে অ্যাকসেপ্ট করলো কিন্তু কিছু কন্ডিশন দিল। তাহলে এখানে শেষের লাইনটা দেখেন, বাই ইটস টার্মস এ কন্ডিশনাল অ্যাকসেপ্টেন্স ইজ এ কাউন্টার অফার। এখন কন্ডিশনাল অ্যাকসেপ্টেন্সটি কিন্তু এক ধরনের কাউন্টার অফার। অর্থাৎ আমি প্রস্তাব দিলাম যে তুমি কি আমার বাড়িটা বিক্রি করতে চাও, আপনি পাল্টা প্রস্তাব দিলেন তোমার বাড়িটা বিক্রি করব যদি তুমি আমাকে 20,000 টাকা ধার দাও। এখন এই যে উদাহরণটা, এই যে দেখেন, আই অ্যাকসেপ্ট ইউর অফার অ্যাজ লং অ্যাজ ইউ ট্রিম মাই ট্রি। তো পাল্টা একটা প্রস্তাব, সাথে একটা মানে কন্ডিশন জুড়ে দিল সে নতুন করে। তো কন্ডিশন জুড়ে দিলে এটা কন্ডিশনাল অ্যাকসেপ্টেন্স হবে, কিন্তু এটা একটা কাউন্টার অফার। এই কাউন্টার অফারের পরিপ্রেক্ষিতে এখন যে অতীতে যে অফার দিয়েছিল সে এখন অফারই হয়ে যাবে, আর যে ছিল অফারই সে হয়ে যাবে অফার, আর নতুন করে একটা কন্ডিশন কন্ট্রাক্ট বা এগ্রিমেন্ট হয়ে যাবে। তবে এটাও এক ধরনের অ্যাকসেপ্টেন্স, যেহেতু কন্ডিশন দিয়ে সেটা অ্যাকসেপ্ট করে নিছে। তাহলে অ্যাকসেপ্টেন্সের 3টা ফরম্যাট কি ক্লিয়ার হলো? জি স্যার। আচ্ছা, এবার এই যে আমরা বললাম যে অ্যাকসেপ্টেন্স এটা, এবং এই অ্যাকসেপ্টেন্সটা আপনি কিভাবে করবেন, অ্যাকসেপ্টেন্সের প্রকারভেদ আমরা বললাম। এখন আপনি অ্যাকসেপ্টটা কিভাবে করতে হবে, যে অফারই অ্যাকসেপ্ট করলো সে কিভাবে করবে অ্যাকসেপ্ট? এটার কিছু রুলস আছে, যেটা 1872 সালের সেকশন 7 এই ব্যাপারে বলা হয়েছে অ্যাকসেপ্টেন্সের রুলস গুলা কি। তাহলে রুলস অফ ভ্যালিড অ্যাকসেপ্টেন্স, এখানে মোটামুটি প্রায় 14টা রুলস আছে অ্যাকসেপ্টেন্স। পরীক্ষা কিন্তু এটাই একটা সেপারেট কোশ্চেন হয় 7 থেকে 8 নম্বরের জন্য, অ্যাকসেপ্টেন্সের ডেফিনিশন, অ্যাকসেপ্টেন্সের টাইপস এবং অ্যাকসেপ্টেন্সের রুলস। তো যাই হোক, আমরা দেখব একে একে আমরা রুলগুলো দেখি। দেখেন, অ্যাকসেপ্টেন্স বলছে মাস্ট বি অ্যাবসোলুট এন্ড আনকোয়ালিফাইড। এখানে আনকোয়ালিফাইড মানে বৈশিষ্ট্য নাই, গুণ নাই তা না, কিন্তু এখানে কোয়ালিফাইড মানে হলো সীমিত, আনকোয়ালিফাইড মানে সীমিত হবে না, আর অ্যাবসোলুট মানে সম্পূর্ণ। এই দুইটা একই মিনিং, অর্থাৎ সম্পূর্ণ হবে, কোনো ধরনের ত্রুটি থাকবে না। তো এখানে বলছে in order to convert a proposal into promise the acceptance must be absolute and unqualified। অর্থাৎ কোন একটা প্রপোজালকে প্রমাইস হিসাবে অ্যাকসেপ্ট করতে হলে সেই অ্যাকসেপ্টেন্সটা অবশ্যই কি হবে, অ্যাবসোলুট হবে এবং আনকোয়ালিফাইড হবে, সম্পূর্ণ হবে এবং কোনো ধরনের ত্রুটি থাকবে না এই অ্যাকসেপ্টেন্সের মধ্যে। তারপরে দেখেন, এই যে আমি আগেই বলছিলাম কিছু জিনিস পরস্পর বিরোধী হয়। 2 নাম্বার 3 নাম্বার রুল দেখেন, দ্য অ্যাকসেপ্টেন্স মাস্ট বি আনকন্ডিশনাল। তাহলে অ্যাকসেপ্টেন্স যদি, এই যে মাস্ট বি বলছে আবার, তাহলে অ্যাকসেপ্টেন্স যদি সব সময় আনকন্ডিশনালি হইতে হয়, তাহলে আমরা টাইপসের মধ্যে কন্ডিশনাল অ্যাকসেপ্টেন্স পড়লাম কিভাবে? নিশ্চয়ই কন্ডিশনাল হতে পারে। ঠিক একইভাবে 2 এর সাথে 3 দেখেন, 2 এ বলছে অ্যাকসেপ্টেন্স অবশ্যই আনকন্ডিশনাল হবে, 3 এ আইসা বলতেছে অ্যাকসেপ্টেন্স কখনো কখনো কন্ডিশনাল হতে পারে। তো এটা আইনের বিষয়, পরস্পর বিরোধী মনে হয়, কিন্তু আমরা এভাবেই পড়ব, এভাবেই বইয়ে আছে, আমি কোনো কিছু বানিয়ে নিয়ে আসিনি, বই থেকে এগুলা লেখা হয়েছে। তাহলে দেখেন কি বলছে, the acceptance must be unconditional, মানে একটা কন্ট্রাক্টের সকল টার্মস অ্যাকসেপ্ট করতে হবে। যে অফারই যদি এই কন্ট্রাক্ট অ্যাকসেপ্ট করে তাহলে তার সকল টার্মস গুলো অ্যাকসেপ্ট করতে হবে, এটাই বলা হয়েছে আনকন্ডিশনাল।
তাহলে এন বলছে আবার দেখেন an acceptance with a variation is no acceptance. একটা অফার করা হলো, সেই অফারের মধ্যে সে কিছুটা পরিবর্তন করে অ্যাকসেপ্ট করলো, এটাকে আসলে অ্যাকসেপ্টেন্স বলা যাবে না। Any attempts to vary the terms of a proposal will result in a counter offer. ওই যে আমরা কাউন্টার অফার যে পড়লাম, যে কোনো প্রপোজালের মধ্যে যদি সে কোনো কিছু চেঞ্জ করতে চায়, সেটাই পরিপ্রেক্ষিতে কাউন্টার অফার হয়ে যাবে। আমি তাকে প্রস্তাব দিলাম বাড়ি বিক্রি করবো 1 কোটি টাকা, সে প্রস্তাব দিল আমার 5 লক্ষ টাকা ছাড় দাও, 95 লক্ষ টাকা হলে কিনবো, এটাই কাউন্টার অফার হয়ে গেছে। তাহলে কাউন্টার অফার হয়ে গেলে আগের অফার বাতিল, আমরা আগেই পড়ছি। এরপরে দেখেন অ্যাকসেপ্টেন্স মাইট বি কন্ডিশনাল। অ্যাকসেপ্টেন্স কখনো কখনো আবার কন্ডিশনাল হতে পারে। এটা হলো দেখেন অ্যাকসেপ্টেন্স মে বি কন্ডিশনাল অন দি হ্যাপেনিং অফ সামথিং সাচ এজ আই অ্যাকসেপ্ট ইউর অফার অ্যাজ লং অ্যাজ ইউ ট্রিম মাই ট্রি ইন দ্য নেক্সট 2 days। পরবর্তী 2 দিনের জন্য যদি তুমি আমার ট্রিগুলাকে ট্রিম করো, তাহলে আমি তোমার এই অফার আমি অ্যাকসেপ্ট করে নিলাম। তাহলে এটা একটা কন্ডিশনাল অ্যাকসেপ্টেন্স, যেটা ওই উদাহরণে যেটা বলছে, এই কন্ডিশনাল টাইপসের মধ্যে যেটা বলছে অ্যাকসেপ্টেন্স যে কন্ডিশনাল হবে, এখানে ওই উদাহরণটাই দিছে, কিন্তু সাথে সাথে এটা বলছে কন্ডিশনাল অ্যাকসেপ্টেন্স একটা কাউন্টার অফার। এরপরে 4 নম্বর দেখেন মেয়ার ইনকোয়ারিজ ডু নট কাউন্ট এজ রিজেকশন। এটা কিন্তু খুব ভালো করে বুঝবেন। একজনকে প্রস্তাব দেয়া হলো, এখন যাকে প্রস্তাব দেয়া হলো সে হয়তো এই প্রস্তাবটা পড়ে সবকিছু সে ক্লিয়ার বুঝতে পারতেছে না, সে এই জন্য আরেকটু ইনকোয়ারি করলো যে ভাই আসলে এখানে এই জিনিসটা দিয়ে তুমি কি বুঝাচ্ছ, বা তোমার এই অফারের এই জিনিসটা আমি বুঝতে পারতেছি না, আরেকটু বুঝিয়ে বলো। এই ধরনের ইনকোয়ারি করাকে ধরা যাবে না যে সে রিজেক্ট করে দিল। সে হয়তো এটা অ্যাকসেপ্ট করতে পারে, সে আরেকটু ভালো করে বোঝার জন্য ইনকোয়ারি করতেছে। কিন্তু এই কেউ যদি এই প্রপোজাল সম্পর্কে কিছু কোশ্চেন করতে চায়, তাহলে এটাকে রিজেকশন ধরা যাবে না, এটাই বলা হয়েছে এখানে। 5 নম্বরে কি বলছে দেখেন, the acceptance must be expressed in some usual and reasonable manner. এখন এই যে অ্যাকসেপ্ট করবে, এটাও কিন্তু আমরা ওই মোডস অফ রিভোকেশনের মধ্যে পড়ছিলাম। একজন এই যে আপনি অফার করলেন, এখন সে যেটা অ্যাকসেপ্ট করবে, এই অ্যাকসেপ্টেন্সটা হতে হবে সমাজের, রাষ্ট্রের যে নিয়মাবলী, সেই নিয়মাবলীর মধ্যে যে প্রচলিত যে পদ্ধতি আছে, সেই পদ্ধতির কোনো একটা। যেমন আপনি একজনকে প্রস্তাব দিলেন, সে প্রস্তাবের উত্তর সে লিখিতভাবে দিতে পারে, সে চিঠি মারফতে দিতে পারে, ডাকযোগে পাঠাতে পারে, সে ইমেলের মাধ্যমে দিতে পারে, সে টেলিফোন করে মৌখিকভাবে জানাতে পারে। এখন এভাবে না পাঠিয়ে সে আগের দিনের মতো আমরা যে বিভিন্ন সময় আলিফ লালার মধ্যে দেখতাম কবুতরের পায়ের মধ্যে চিঠি ঝুলে এসে পাঠাই দিল, আমি তোমার প্রপোজাল অ্যাকসেপ্ট করলাম, এটা কি অ্যাকসেপ্টেন্স হবে? আপনারা কি ক্লাসে আছেন নাকি নাই? জি স্যার। কথার উত্তর দিয়েন, এটা অ্যাকসেপ্টেন্স হবে? না স্যার। তাইলে আগের দিনে হতো, কিন্তু এখন হবে না। আমি এখনকার কনটেক্সটে বলছি আর কি। আগের দিনে এই কবুতর যদি ওখানে যায় তাহলে তো হবেই, আগের দিনে কবুতর ওখানে যাইতো, এখন তো কবুতর যাবে না ওইখানে। এই জন্যই বলা হয়েছে অ্যাকসেপ্টেন্স হইতে হবে সমাজের প্রচলিত এবং কোনো মাধ্যমে। আচ্ছা, এবার দেখেন 6 নাম্বার বলছে এ কাউন্টার অফার মে বিকাম এ টার্মস অফ দি এগ্রিমেন্ট ইফ ইট ইজ অ্যাকসেপ্টেড। তাইলে কন্ডিশনাল অফার যে হইতে পারে, এটাও একটা প্রমাণ। আমরা বলছি কাউন্টার অফার দিলে বাতিল, কিন্তু প্রশ্ন হলো কাউন্টার অফার দেওয়ার পরে প্রথম যে অফারার ছিল সে আবার এটা মেনে নিছে। যেমন এই যে এ বি কে প্রস্তাব দিল আমি আমার বাড়ি বিক্রি করতে চাই 1 কোটি টাকা, বি পাল্টা প্রস্তাব দিল তোমার বাড়ি 1 কোটি টাকাই কিনবো যদি টাকাটা আমাকে সময় দাও 1 বছরের মধ্যে পরিশোধ করো। এখন এ বলল ঠিক আছে আমার টাকা পয়সার এত তাড়াহুড়া নাই, তুমি 1 বছরের মধ্যেই দিও। তাইলে এই কাউন্টার অফারটা অ্যাকসেপ্ট হয়ে গেছে। এখন সাথে সাথে যে শর্তটা ছিল 1 বছরের মধ্যে টাকা দিবে, এটাই এই এগ্রিমেন্টের একটা টার্ম, একটা শর্ত, কিন্তু অ্যাকসেপ্টেড হয়ে গেছে, কাউন্টার অফার অ্যাকসেপ্টেড হয়ে গেছে। তাহলে এখানেই বলা হয়েছে দেখেন, when a proposal is not accepted without any condition or is accepted with some conditions, then the party to whom the proposal is made is said to make a new proposal that is in its legal term is called a counter offer. তা আমরা কাউন্টার অফার কাকে বলে এটা আমরা জানি অলরেডি,
যে পাল্টা প্রস্তাব দিল সে, এখন বলছে and if the proposer accepts the terms those can be terms of an agreement. Technical counter offers do not necessarily count as rejection of the original offer if they are not important to the parties. এই যে দেখেন নতুন ল্যাঙ্গুয়েজ, এটা বলছে কাউন্টার অফার দিল, কিন্তু কাউন্টার অফারে যে শর্তগুলো দিছে অরিজিনাল অফারের কাছে এটা অত ইম্পর্টেন্ট না। আমি যে উদাহরণটা দিলাম, এ বি কে প্রস্তাব দিল যে আমার বাড়ি বিক্রি করবো 1 কোটি টাকায়, বি প্রস্তাব দিল 1 কোটি টাকায় কিনবো, টাকা 1 বছরের মধ্যে দিব। তো এ ভাবলো আমার তো টাকা পয়সার অত ঝামেলা নাই, এই মুহূর্তে টাকা পয়সা পাওয়াটা আমার কাছে ইম্পর্টেন্ট না, বাড়িটা বিক্রি হওয়াটাই আমার কাছে ইম্পর্টেন্ট। তাইলে সে কি করলো, সেটা মেনে নিল, ঠিক আছে 1 বছরের মধ্যে টাকা দিও। তাহলে এটা কাউন্টার অফার হলো, কিন্তু পাশাপাশি এগ্রিমেন্ট অ্যাকসেপ্টেড হলো। এটা ক্লিয়ার? জি স্যার। এরপরে 6 নাম্বার দেখেন, the acceptance must be communicated to the offerer. এই যে অফারই অ্যাকসেপ্ট করলো, তার এই অ্যাকসেপ্টেন্সটা যে অফার দিয়েছে তার কাছে কমিউনিকেবল, আন্ডারস্ট্যান্ডেবল হইতে হবে। দুইজনের কমিউনিকেশন যদি দুজনে প্রপারলি বুঝতে না পারে তাহলে কিন্তু অ্যাকসেপ্টেন্স হবে না। কি দেখেন কি বলছে, depending on the construction of the conduct, the acceptance may not have to come until the notification of the performance of the conditions. অর্থাৎ এই অ্যাকসেপ্টেন্স এর নোটিফিকেশন আসার আগ পর্যন্ত এটা কনস্ট্রাকশন নাও হতে পারে। Prior to acceptance an offer may be withdrawn. অ্যাকসেপ্টেন্স এর আগে একটা অফার উইথড্র করা যেতে পারে, যেটা আমরা রিভোকেশনে পড়ে আসছি। And before the communication of the acceptance to the offerer, it might be withdrawn. এখানে একটা জিনিস নতুন আমরা শিখতেছি, সেটা হলো যে একজন অ্যাকসেপ্ট করে অফারারের কাছে পাঠাই দিল, কিন্তু অফারার তার এই অ্যাকসেপ্টেন্সের কোনো কিছুই বুঝতে পারলো না, তখনও সে অফার উইথড্র করতে পারে। তো ওইটা আমাদের এখানকার সাথে অত রিলেভেন্ট না। এখানকার আমাদের যে মূল বক্তব্য সেটা হলো যে অফারারের কাছে অফারি যে অ্যাকসেপ্টেন্স করলো এটা আন্ডারস্ট্যান্ডেবল হইতে হবে, বুঝতে পারতে হবে এবং বোধগম্য হতে হবে। এটা অফারই অ্যাকসেপ্ট করলো আর অফারার তার অ্যাকসেপ্টেন্স বুঝতেই পারলো না, তার কাছে এটা কমিউনিকেবল হলো না, আন্ডারস্ট্যান্ডেবল হলো না, তাহলে এটা অ্যাকসেপ্টেন্স হবে না। তারপরে দেখেন এই জিনিসটাও এখন আবার একটু বিপরীতমুখী হবে। আমরা ডিফিনিশনেই পড়ে আসছি যে অফারই সে যদি মনে করে আমার সাইলেন্স থাকাটাই এখানে যথেষ্ট, তাহলে সাইলেন্স একটা অ্যাকসেপ্টেন্স হলেও হতে পারে। এখানে এসে বলতেছে দেখেন, সাইলেন্স ক্যান নেভার অ্যামাউন্ট টু অ্যান অ্যাকসেপ্টেন্স। সাইলেন্সকে কখনোই অ্যাকসেপ্টেন্স ধরা যাবে না, তাহলে পরস্পর বিরোধী। দেখেন, নো কন্ট্রাক্ট ইজ ফর্ম ইফ দি অফারি রিমেইনস সাইলেন্ট এন্ড ডাজ নাথিং টু শো দ্যাট হি হ্যাজ অ্যাকসেপ্ট দ্য অফার। এখানে আবার অন্য একটা বিষয় অ্যাড হয়েছে, নাথিং টু শো। কিন্তু আমরা বলছি কি যে সে সাইলেন্ট থাকলো কিন্তু অ্যাক্টিভিটি শুরু করে দিল। এই যে আমি যে আপনাদেরকে যে উদাহরণ দিয়েছি, 2 ফ্রেন্ডের উদাহরণ, যে ওই 2 জন নোট করে শেয়ার করে পড়বে, কোনো কিছু বললো না কিন্তু কাজ শুরু করে দিল। তো এটাকে এটার সাথে কন্ট্রাডিক্টরি করা যাবে না, এজন্য যে এখানে বলছে ডাজ নাথিং টু শো। সে চুপ থাকলো এবং এমন কিছু সে প্রকাশ করলো না যে সে অফারটা অ্যাকসেপ্ট করলো, সেক্ষেত্রে এই সাইলেন্সরে কোনো ক্রমে অ্যাকসেপ্ট ধরা যাবে না। কিন্তু সে সাইলেন্ট থাকলো কিন্তু তার কার্যক্রমে আচার আচরণে সে প্রকাশ করে দিল সে এটা অ্যাকসেপ্ট করলো, তাইলে অ্যাকসেপ্টেন্স হতে পারে। আমার কথাটা কি ক্লিয়ার হয়েছে কিনা? জি স্যার। আচ্ছা, এখানে বলছে the acceptance is complete only when it is communicated to the offerer. Silence or receipt and retention of premium cannot be constructed as acceptance. অর্থাৎ চুপ থাকাটা বা এই জাতীয় কোনো কিছুকে আমরা অ্যাকসেপ্টেন্স ধরবো না। আবার এটাও বলছে সে চুপ থাকলো এবং কোনো অ্যাক্টিভিটি দ্বারাও কিছু প্রকাশ করলো না, সেটাকেও আমরা অ্যাকসেপ্টেন্স ধরবো না। কিন্তু আমরা অতীতে যেটা পড়েছি, চুপ থাকলো কিন্তু কার্যক্রমে সে প্রকাশ করলো সে রাজি, তাহলে সেটা অ্যাকসেপ্টেন্স হবে। আচ্ছা, এরপরে 9 নাম্বার দেখেন, দা পোস্টাল রুল। এই জিনিসটা একটু ভালো করে পড়েন, এই জিনিসটা একটু বুঝতে হবে। পোস্টাল রুল কি বলছে দেখেন, this is an acceptance to the basic rule of communication of acceptance. Basically, when an acceptance is posted, this is when the contract is formed and not when the acceptance is received by the offerer. এখানে বলছে পোস্টাল রুলে বলছে when an acceptance is posted, this is when the contract is formed. যখন একজন
একটা প্রস্তাব অ্যাকসেপ্ট করলো, অ্যাকসেপ্ট করে সে ডাকযোগে পাঠাবে, সে এটা চিঠিটা পোস্ট করলো, পোস্ট করার পরে কন্ট্রাক্ট ফর্ম হলো, কিন্তু অ্যাকসেপ্টেন্স কিন্তু এখনো অফার রিসিভ করে নাই, কারণ সে শুধুমাত্র পোস্ট করছে, অ্যাকসেপ্ট যে অফারার তার কাছে এখন ওটা পৌঁছায় নাই। এই ব্যাপারে সেকশন 4 এ কি বলছে? সেকশন 4 of the act says communication of acceptance is complete as against the proposer when it is put in the course of the transmission to him so as to be out of the power of the acceptor. তো বলছে এখানে কমিউনিকেশন কমপ্লিট হয়েছে, প্রপোজার বা যে প্রপোজ দিছে তার বিপরীতে যে কমিউনিকেশন করার কথা ছিল সে কমিউনিকেশন কমপ্লিট হয়েছে when it is put in the course of transmission to him, যখন তার কাছে এটা ট্রান্সমিট করা হয়েছে, so as to be the out of the power of acceptor. এখানে যে অ্যাকসেপ্টর তার পাওয়ারের বাইরে আছে কিন্তু বর্তমানে। এখন খেয়াল করেন একটা বিষয়, এই জিনিসটা যে যার কাছে অফার করা হয়েছে সে অফারের অ্যাকসেপ্ট করলো, অ্যাকসেপ্ট করে চিঠি পোস্ট করলো, পোস্টাল করে দিল, এখন সে তো অফারারের কাছে পাঠিয়ে দিছে, কিন্তু অফারারের কাছে কিন্তু তখনও চিঠি পৌঁছায় নাই। অফারার যদি এই মুহূর্তে রিভোক করতে চায়, ক্যান্সেল করতে চায়, ক্যান্সেল কিন্তু করতে পারবে, কারণ যদিও আপাত দৃষ্টিতে যে অফারই সে অ্যাকসেপ্ট করে পাঠাইছে সে কিন্তু নিজেও জানে না তার চিঠিটা এখন পর্যন্ত অফারারের কাছে পৌঁছাইছে কিনা, আর অফারারের কাছে পৌঁছাইছে এই মর্মে সে নিশ্চয়তা নাই। কাজেই তার কাছে যদি এই মুহূর্তে এমন কোনো চিঠি চলে আসে যে অফারার তার এই প্রস্তাব উইথড্র করছে, বাতিল করছে, তাহলে কিন্তু এটা উইথড্র হয়ে যাবে। তো পোস্টাল রুলে এটাই বলছে যে প্রপোজারের বিপরীতে যে কমিউনিকেশন করার কথা সেটা হয়তো কমপ্লিট হয়েছে, অফারই সেটা করেছে, কিন্তু এটা এখনো কিন্তু অফারারের কাছে পৌঁছায়নি। তারপরে দেখেন 10 নাম্বার মডার্ন মেথডস অফ কমিউনিকেশন। আচ্ছা, এখানে বলছে এটা একটা কয়েক ধরনের প্রবলেম তৈরি করে, সেটা কি? ইট হ্যাজ বিন ডিসাইডেড দ্যাট ফর এক্সাম্পল টেলিফোনস আর টু বি ট্রিটেড আন্ডার দি নর্মাল রুলস অফ কমিউনিকেশন বাট অ্যান্সার মেশিন মেথডস উড বি ডাউন টু ইন্টারপ্রিটেশন বাই দি কোর্ট। আমরা টেলিফোনকে একটা নর্মাল কমিউনিকেশনের মাধ্যম হিসেবে মনে করি, কিন্তু এই যে অফারের বিপরীতে সে যে অ্যাকসেপ্ট করলো সেটা সে মেশিনের মাধ্যমে যে অ্যাকসেপ্ট করছে, এখন এটা আসলে অ্যাকসেপ্ট হবে কিনা এটা কোর্ট বলতে পারবে। এটা কিন্তু ক্লিয়ার কাট না যে এটা অ্যাকসেপ্ট হবে কিনা, এটা কোর্ট ইন্টারপ্রিট করবে যে হ্যাঁ এই সিচুয়েশনে টেলিফোনের মাধ্যমে অ্যাকসেপ্ট করলে অ্যাকসেপ্ট হবে। কিন্তু যদিও আমরা এই টেলিফোনকে একটা নর্মাল মাধ্যম হিসাবে ইউজ করি, কমিউনিকেশনের মাধ্যম হিসাবে, কিন্তু তারপরে এই মেশিন মেথডটা কোর্টের ইন্টারপ্রিটেশনে ডিপেন্ড করবে যে এটা অ্যাকসেপ্টেন্স হবে কিনা। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। তারপর দেখেন দ্য মোড অফ অ্যাকসেপ্টেন্স, অ্যাকসেপ্টেন্সের মাধ্যম কি হবে। এখানে বলছে যে প্রপোজার বা যে অফারার সে যদি মাধ্যম বলে দেয় যে এইভাবে অ্যাকসেপ্ট করবেন, তাহলে ওইভাবে অ্যাকসেপ্ট করতে হবে, অন্য মাধ্যমে অ্যাকসেপ্ট করলে অ্যাকসেপ্টেন্স হবে না। দেখেন অফারি মাস্ট ফলো দ্য পার্টিকুলার মোড অফ অ্যাকসেপ্টেন্স, যেই মোডের কথা প্রপোজার বলছে সেটা। If the offerer says acceptance to be sent by telegram, the acceptor must be sent by telegram. অফারার যদি বলে দেয় আমাকে টেলিগ্রাম করে জানাবে, তাহলে অ্যাকসেপ্টরকে টেলিগ্রাম করেই জানাতে হবে। অর্থাৎ মোড অ্যাকসেপ্টর যেটা বলছে ওই মোডে অ্যাকসেপ্ট করতে হবে। টাইম, if the time of accepting the proposal is prescribed by the offerer, it must be done within that time. অফারার যদি বলে দেয় এই টাইমের মধ্যে অ্যাকসেপ্ট করো, তাহলে ওই টাইমের মধ্যেই করতে হবে। আর যদি কিছু না বলা থাকে তাহলে রিজনেবল টাইম, এটাও কিন্তু আমরা মোডস অফ রিভোকেশনে পড়ছিলাম, রিজনেবল টাইমের মধ্যে করতে হবে। আরেকটা হলো বিফোর অফার, অফার দেওয়ার আগে কোনো ধরনের অ্যাকসেপ্টেন্স হবে না, এটা একটা ন্যাচারাল কনসিকোয়েন্স। অফার দিল না, আপনি রেসপন্স করলেন, হতে পারে, বাস্তবে হতে পারে এটা? না স্যার। তাহলে অফার পাইলাম না, আমি অ্যাকসেপ্ট করব কি? তাহলে এটা হতে পারে না। তারপরে বলছে দ্য অ্যাকসেপ্টেন্স মাস্ট বি মেড when the offer in force, অর্থাৎ অফার ইন ফোর্স বলতে অফার রিভোক করা হয় নাই, অফার বাতিল করা হয় নাই, এর মধ্যেই অফার অ্যাকসেপ্ট করতে হবে। অফার বাতিল হয়ে গেছে তারপর অ্যাকসেপ্ট করলাম, হবে না। অফার ইন ফোর্স মানে অফার এখনো বলবৎ আছে, অফার যতদিন বলবৎ থাকবে ততদিন, অফার বলবৎ নাই ততদিন কিন্তু তাহলে আর অ্যাকসেপ্টেন্স হবে না। এগুলো আমাদের
লাইফের ক্ষেত্রেও প্রযোজ্য। আমি যে উদাহরণটা দিলাম যে দুই বন্ধু ফল 20 নোট করে পড়তে চায়, এখন একজন আরেকজনকে প্রস্তাব দিল, সে সাড়া দিল না, পরের সেমিস্টারে এসে বলে আমি তোমার সাথে নোট করতে চাই, তাহলে আগের অফার তো বাতিল, বর্তমানে এটা নতুন করে একটা অফার হইতে পারে। তো অফার যতদিন ফোর্সফুল আছে ততদিনের মধ্যে অ্যাকসেপ্ট করতে হবে, এরপরে অ্যাকসেপ্ট করলে হবে না। ক্লিয়ার হইছে? জি স্যার। তো আজকে আমরা এই অ্যাকসেপ্টেন্সের ডেফিনিশন, অ্যাকসেপ্টেন্সের টাইপস আর অ্যাকসেপ্টেন্সের রুলস এগুলা দেখলাম। আমরা আজকে আর দেখবো না, এখানে আর অল্প একটু আছে, এটা নেক্সট ক্লাসে আমরা শেষ করে অন্য চ্যাপ্টারের দিকে যাব। আজকে আমরা এখানে রাখলাম। আজকের এই ডিসকাশনের মধ্যে আপনাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা? থাকলে করতে পারেন। আর আমি আপনাদেরকে বারবারই বলছি, প্রেজেন্টেশনটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। আপনাদেরকে আমি সেফটি ম্যানেজমেন্ট পড়ালাম, ইন্ডাস্ট্রিয়াল হ্যাজার্ড পড়ালাম, অকুপেশনাল হেলথ ম্যানেজমেন্ট পড়ালাম, পিপিই পড়ালাম, এই সবগুলাই কিন্তু আমাদের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অ্যাক্সিডেন্টের সাথে জড়িত। তো এখন এখানে বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্সিডেন্টের সাথে ব্যাপারটা রিলেটেড, কিন্তু আমরা প্রেজেন্টেশনের মধ্যে 3 ধরনের অ্যাক্সিডেন্টই ইনক্লুড করছি: ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্সিডেন্ট, রোড অ্যাক্সিডেন্ট, আর একটা হলো ওয়াটার পথে যে অ্যাক্সিডেন্ট। আপনারা এটাকে গুরুত্ব দিয়ে শিখতে হবে। আমি বারবারই এটা বলছি, আপনারা সবাই গ্রুপ ওয়াইজ কাজ করেন, গ্রুপে 8 থেকে 9 জন বা 10 জন হয়তো থাকবেন, 3 থেকে 4 জনে প্রেজেন্ট করবেন, বাকিরা কোশ্চেন অ্যান্সার করবেন। আমি যখন কোশ্চেন করব আমি কিন্তু আইডি নাম্বারটা বলে দিব যে আপনি প্রেজেন্ট করেন, তাহলে আপনাকে উত্তর দিতে হবে, এবং এখানে গ্রুপের সবাই একই নম্বর পাবে। গ্রুপের কোনো একজন যদি কোনো কোশ্চেনের উত্তর দিতে না পারে, গ্রুপের প্রত্যেকের নাম্বার কমবে। এই জন্য নিজেরা যে গ্রুপ তৈরি করবেন, সেই গ্রুপের প্রত্যেকে একজন আরেকজনের সাথে জিনিসগুলো প্রেজেন্ট করে সবার মধ্যে ক্লিয়ার আইডিয়া তৈরি করবেন। এবং কেউ যদি গ্রুপে একদমই হেল্প করতে না চায়, আপনাদের সাথে বসতে না চায়, তাহলে আমাকে ইনফর্ম করবেন, দরকার হলে তাকে গ্রুপ থেকে বাদ দিয়ে দিবেন। কিন্তু গ্রুপের একজনের পারফরমেন্স খারাপ হলে পুরো গ্রুপের নাম্বার হ্যাম্পার হবে, কারণ আমি গ্রুপ ওয়াইজ মার্ক করব, ইন্ডিভিজুয়াল ওয়াইজ না। 5-এর মধ্যে যদি আমি মার্ক করি, একটা গ্রুপ যদি 5-এ 5 পায়, প্রত্যেকেই 5 পাবে। একটা গ্রুপ যদি গ্রুপে 3 পায়, একজন খুব ভালো পারফরমেন্স করেও বাকিদের সাথে তার 3ই পাইতে হবে। তো এইখানে আপনাদের প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ হলো অ্যাক্সিডেন্ট এর যে ভিডিওগুলো বলছি বা ফটো বলছি, ভিডিও হলে বেটার ভিডিওই হওয়া উচিত। এই ভিডিওগুলো নিয়ে এটার সোর্স কি, কারণ কি, রিজন কি, এবং এটা আমরা কিভাবে রোধ করতে পারতাম, প্রত্যেকের মধ্যে ক্লিয়ার আইডিয়া তৈরি করা। নিজেরা জুমে প্রেজেন্টেশনে বসেন, এখানে প্রেজেন্ট করার আগে নিজেরা 2-3 বার করে প্রেজেন্ট করে। এটাকে এত খামখেয়ালি ভাবে নেবেন না, জিনিসটা ইম্পর্টেন্ট এবং মার্কসের জন্য ইম্পর্টেন্ট। এবং আপনি সেফটি ম্যানেজমেন্ট পড়বেন, অকুপেশনাল হেলথ ম্যানেজমেন্ট পড়বেন, আপনি ইন্ডাস্ট্রিয়াল হ্যাজার্ড পড়বেন, আর এগুলো অ্যাক্সিডেন্ট সম্পর্কে জানবেন না, এটা হবে না। সবাই মনোযোগ দিয়ে অ্যাটেন্ডেন্স দেন। ID 1. Yes, sir. 2. ID 2. 3. Sorry, Sir, 4. 3 night. 4. 4. Yes, sir. Yes, sir. 5. Present sir. 6. 6. 7. Present, sir. 8. 8. 10. Yes, sir. 13. Present, sir. 14. Present, sir. 15. Yes, sir. 16. 17. Yes, sir. 18. Yes, sir. 19. Sir, 19. 19 check the ঠিক আছে, দেখলাম। 20. Present, sir. 21. Yes, sir. 23. Yes, sir. 24. Present, sir. 25. Yes, sir. 26. Yes, sir. 27. Yes, sir. 28. Yes, sir. 29. Present, sir. 30. 30. Yes, sir. 31. Yes, sir. 32 চ্যাট বক্সে লিখছেন। 33.
Present, sir. 34, Present, sir. 35, 36, Yes, sir. 37, Yes, sir. 38, Present, sir. 39, Present, sir. 41, Present, sir. 42, 42, 43, Yes, sir. 44, Present, sir. 45, Present, sir. 46, Yes, sir. 48, Yes, sir. 49, Yes, sir. 50. Yes, sir. স্যার জি, আইডি 42 কে জুম থেকে বের করে দিয়েছে। কে বের করে দিছে? এই জুম থেকে অটো ব্যান হয়ে গেছে। কেমনে? স্যার জুমে প্রবলেম করতেছে আজকে। 1702-003, Yes, sir. 006, Yes, sir. 025. Yes, sir. ঠিক আছে? স্যার আইডি 2 কেও হচ্ছে স্যার বের করে দিছে ও বলতেছিল রেগুলার স্যার আইডি 2 বুঝলাম, কিন্তু ঠিক আছে, দিয়ে দিলাম আজকে 2 এবং 42 দুইটাই দিয়ে দিলাম। জি স্যার জি স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।